নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এসেছি কলকাতার অত্যন্ত পবিত্র ও ঐতিহাসিক স্থান দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বর বলতে আমাদের প্রথমে যা মনে পড়ে তা হলো মা ভবতারিণীর মন্দির, গঙ্গার পবিত্র তীর এবং সর্বোপরি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সাধনভূমি। কিন্তু আজকের এই ভিডিওয়ে আমরা দক্ষিণেশ্বরের একটি নতুন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। সেটি হলো দক্ষিণেশ্বরে নবনির্মিত রামকৃষ্ণ মঠ এবং শ্রীরামকৃষ্ণ মন্দির। এই স্থানটি কেন এত গুরুত্বপূর্ণ, কিভাবে এই মঠ তৈরি হলো, শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে এই জায়গার সম্পর্ক কী এবং নতুন এই মন্দিরের বিশেষত্বই বা কী, চলুন আজকের ভিডিওয়ে আমরা ধীরে ধীরে সবটা জেনে নিই। শুধু একটাই অনুরোধ, ভিডিওটা পুরোটা দেখবেন। আশা করি আপনাদের ভিডিওটা সবার ভীষণ ভালো লাগবে। তো ভিডিওর প্রথমেই চলুন আপনাদের আগে দেখাই রামকৃষ্ণ মঠটি দক্ষিণেশ্বরের ঠিক কোন দিকে গড়ে উঠেছে। এখন আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর মোড়ে একদম। তো সেখানেই যে এখানে দক্ষিণেশ্বরে স্কাইওয়াক রয়েছে, সেখান দিয়ে আপনাদের উঠে যেতে হবে দক্ষিণেশ্বর মন্দিরের সামনে। আর পায়ের প্রবলেম থাকলে এর নিচ থেকে টোটোও যায়, 10 টাকা ভাড়া নেয়, দক্ষিণেশ্বর মন্দিরের একদম সামনে নিয়ে পৌঁছে দেবে। তো যাই হোক, স্কাই ওয়াক দিয়ে আমরা এখন চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরের সামনে। একদম মেন গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। এখানে মা ভবতারিণীর মন্দির আপনারা দর্শন করতে পাচ্ছেন। যাই হোক এই মন্দির চত্বরের ভিতরেই ডান দিকে যে পূজার ডালা নেওয়ার দোকানগুলো রয়েছে, আমরা সেই দিকেই সোজা হাঁটছি এবং এসে দেখতে পাবেন এই যে ডালার দোকানের পাশ দিয়ে যে একটা রাস্তা গেছে, এই রাস্তা ধরে আপনাদের সোজাসুজি চলে যেতে হবে। একদম ওই সোজা রাস্তা ধরে আমরা চলে আসলাম। সোজা চলে আসলেই দেখতে পাবেন ডালার দোকানের পিছন দিকটায় এখানে পার্কিং রয়েছে, আর ঠিক তার ওই সামনাসামনি দেখুন একটা লাল রঙের দরজা করা, সেখান দিয়ে আপনাদের বেরিয়ে যেতে হবে। তো চলুন আমরাও সেখান দিয়ে বেরিয়ে যাই এবং যাই রামকৃষ্ণ মঠে, যা সদ্য উদ্বোধন হয়েছে। তো এখান দিয়ে বেরিয়ে এসে একটুখানি হেঁটে গেলেই আপনারা দেখতে পাবেন ডান দিকেই রয়েছে রামকৃষ্ণ মঠে ঢোকার জন্য গেট। তো এই যে দেখুন, মাত্র কয়েক পা হেঁটে আমরা পৌঁছে গেছি রামকৃষ্ণ মঠের একদম মেন গেটের কাছে। ওই যে সোজাসুজি লাল দরজাটা দিয়ে আমরা ঢুকে আসলাম, মানে বেরিয়ে আসলাম এপাশে। আর এই হচ্ছে এই রামকৃষ্ণ মঠের মন্দিরের টাইমিং, সকাল 7টা থেকে দুপুর 11:30 এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। মেন গেট দিয়ে প্রবেশ করে একদম ডান দিকেই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। তবে আমরা এখন ডান দিকে না, আমরা এখন বাঁ দিকে যাব এবং পুরনো মন্দিরটা দেখাবো। এই হচ্ছে পুরনো মন্দির। এই ছিল রামকৃষ্ণ মঠের পুরনো মন্দির, যা এখন নবনির্মিত হয়েছে দ্বিতল বিশিষ্ট একটি মন্দির রূপে। তো চলুন মন্দির চত্বরটা ঘুরতে ঘুরতে মন্দিরের দিকে যেতে যেতে কিছু কথা আমরা জেনে নিই। দক্ষিণেশ্বরের ইতিহাস শ্রীরামকৃষ্ণদেবের জীবন ও সাধনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। শ্রীরামকৃষ্ণদেব তার জীবনের দীর্ঘ সময় দক্ষিণেশ্বরেই কাটিয়েছিলেন। এই দক্ষিণেশ্বরেই তিনি মা ভবতারিণীর আরাধনা করেছেন, বিভিন্ন সাধনার মধ্যে দিয়ে গিয়েছেন এবং বিভিন্ন ধর্ম ও মতের মধ্যে ঐক্যের সত্য উপলব্ধি করেছিলেন। তার আধ্যাত্মিক জীবনকে কেন্দ্র করেই পরবর্তীকালে রামকৃষ্ণ ভাবধারার বিস্তার ঘটে। স্বামী বিবেকানন্দ সহ তার বহু শিষ্য এই ভাবধারাকে দেশ বিদেশে ছড়িয়ে দেন। আর সেই কারণেই দক্ষিণেশ্বর শুধুমাত্র একটি মন্দির নয়, এটি রামকৃষ্ণ ভাবধারার ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এবার জেনে নিই নতুন রামকৃষ্ণ মঠের সূচনার কী কারণ। এত ঐতিহাসিক গুরুত্ব থাকা সত্ত্বেও দক্ষিণেশ্বরের সংলগ্ন এলাকায় দীর্ঘদিন পূর্ণাঙ্গ রামকৃষ্ণ মঠের নিজস্ব কেন্দ্র ছিল না। পরবর্তীকালে দক্ষিণেশ্বরের কাছেই রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। জমি সংগ্রহ, বাড়ি ও জমি দান এবং ক্রয়ের মাধ্যমে ধীরে ধীরে এই কেন্দ্রের পরিসর তৈরি হয়। 2010 সালে একটি দোতলা বাড়ি বেলুড় মঠকে দান করা হয়েছিল। পরবর্তীতে আরও জমি যুক্ত হয়। এরপর এখানে ধীরে ধীরে রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন সেবামূলক কাজ শুরু হয়। তো দেখতেই পেলেন আমরা মন্দিরের ভিতর প্রবেশ করে দোতলায় চলে আসলাম। এখানেই রয়েছেন রামকৃষ্ণদেব, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের মন্দির। চারদিকটাও ভীষণ সুন্দর করে সাজানো, আর সত্যি খুব ভালো লাগছিল। পরিবেশটা এত সুন্দর, এখানে আসলে মানে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে আপনাদের। ভীষণ শান্ত একটা পরিবেশ, ঠিক যেরকম আমরা বেলুড় মঠে গিয়ে পেয়ে থাকি, একই রকম পরিবেশ এখানেও। খুব সুন্দর লাগছিল। এখানে দেখতে পাচ্ছেন মা ভবতারিণীর মন্দিরের একটি ছবিও লাগানো রয়েছে একদম দরজায় ঢোকার মুখেই আর কি, উপর দিকে।
তো এখানে এই যে শ্রীরামকৃষ্ণদেবের মূর্তি রয়েছে, একদিকে রয়েছেন মা সারদা দেবী এবং আর একদিকে স্বামী বিবেকানন্দ। আর এই হচ্ছে নাট মন্দির চত্বরটা, বিশাল একটা নাট মন্দির চত্বর, একেবারে ধ্যানের উপযুক্ত পরিবেশ। আর দুদিকে প্রণামী বাক্সও আছে, যদি আপনারা কেউ প্রণামী দিতে চান তো এই বাক্সে দিতে পারেন। এখানে দর্শন করে বেরিয়েই দেখবেন একদম গেটের পাশেই ডান দিকে, এই যে আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন একদম গেটের পাশে ডান দিকে এখানে চরণামৃত রাখা আছে, আপনারা চাইলে এখান দিয়ে চরণামৃত নিতে পারেন। সত্যিই খুব ভালো লাগছিল দেখতে। যাই হোক, এবারে আপনারা যখন সিঁড়ি দিয়ে নামবেন, নামার সময় দেখতে পাবেন দেওয়ালে মাঝে মাঝেই এখানে শ্রী রামকৃষ্ণদেবের বাণীগুলো বাঁধিয়ে, ছবিগুলো আর কি বাঁধিয়ে রাখা রয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। এই যে এখানে আরও একটি ছবি রাখা রয়েছে, এখানে দেখুন লেখা আছে ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, শ্রীরামকৃষ্ণদেব। সত্যি ওনাদের ভাবনা চিন্তার গভীরতা অনেক ছিল, যা আমাদের পক্ষে উপলব্ধি করা সম্ভব নয়। নিচের তলায় নেমে আসলে দেখতে পাবেন এখানেও দেওয়ালে উপরের দিকে নানান ছবি বাঁধানো রয়েছে, এখানে রামকৃষ্ণদেবের ছবি রয়েছে, এখানে মা ভবতারিণীর ছবি রয়েছে। তো যাই হোক, এখানে এরকম নানান ছবি বাঁধিয়ে রাখা রয়েছে। আর এখানে রয়েছে একটা হল ঘর, যখন কোনো বিশেষ অনুষ্ঠান হয় তখন এই হল ঘরটি প্রয়োজনে ব্যবহৃত হয় আর কি। এছাড়াও ভক্তদের কথা মাথায় রেখে এখানে করা রয়েছে লিফটের ব্যবস্থাও, যদি কারুর পায়ে প্রবলেম থাকে তাহলে তারা এই লিফট ব্যবহার করে উপরে যেতে পারেন। আর এখানেই দেখবেন সামনে প্রসাদ রয়েছে, আপনারা যখন দর্শন করে মন্দির উপরে দর্শন করে বেরাবেন তো এখান দিয়ে আপনারা প্রসাদ নিতে পারেন। নবনির্মিত এই রামকৃষ্ণ মঠকে নিয়ে খুব স্বাভাবিকভাবেই ভক্তদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। 2023 সালে মন্দির নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। এরপর ধীরে ধীরে নির্মাণ কাজ এগিয়ে চলে এবং দীর্ঘ প্রতীক্ষার পর 2026 সালের 16 জুলাই পবিত্র রথযাত্রা দিনে নবনির্মিত শ্রী রামকৃষ্ণ মন্দিরের উৎসর্গ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এটি দক্ষিণেশ্বরের ইতিহাসে নিঃসন্দেহে একটি স্মরণীয় ঘটনা। এখানে একটি খুব সুন্দর ফুলের বাগানও করা রয়েছে, যেখান থেকে ফুল নিয়ে পূজার কাজে লাগানো হয় প্রতিদিন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা বাগান তৈরি করা রয়েছে এখানে ফুলের। সত্যি পরিবেশটা দেখতে খুবই সুন্দর লাগছিল। 2023 সালের 18 ফেব্রুয়ারি এই তারিখেই এই মন্দির চত্বরটি উদ্বোধন হয়েছিল এবং 16 জুলাই 2026 সালে মাত্র 1.5 মাস মতন আগে নতুন মন্দিরটি উদ্বোধন হয়। এই রামকৃষ্ণ মঠ মিশনটি বেলুড় মঠের অধীনেই একটি শাখা কেন্দ্র। এখানে মহারাজজির নামও দেওয়া রয়েছে। এটি হলো অফিস ঘরের ভিতরের জায়গা, এখানেই মহারাজজি বসেন। এটি শুধু মন্দির নয়, এটি সেবারও কেন্দ্র। এই মঠকে শুধুমাত্র একটি ধর্মীয় স্থান হিসাবে দেখলে কিন্তু পুরো বিষয়টি বোঝা যাবে না। রামকৃষ্ণ মঠ ও মিশনের মূল আদর্শই হলো আধ্যাত্মিকতার পাশাপাশি মানুষের সেবা। এই কেন্দ্রে বিভিন্ন সময় শিক্ষা, চিকিৎসা, যুব সমাজের উন্নয়ন ও দরিদ্র মানুষের জন্য বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়। ছাত্রছাত্রীদের জন্য মূল্যবোধভিত্তিক শিক্ষার পাশাপাশি রয়েছে কম্পিউটার শিক্ষা, চিকিৎসা শিবির, আরও নানান কিছু। আর এই যে নেট দেওয়া জায়গাটা দেখছেন, বিভিন্ন উৎসব অনুষ্ঠানের দিন ভোগের প্রসাদ বিতরণের জন্য এই জায়গাটা ব্যবহৃত হয়। আর এই হচ্ছে কম্পিউটার সেন্টার। তো এখানে কেমন কি কোর্স হয়, কেমন কি কোর্স ফি, কি কোর্স আছে, কোন কোন ক্লাসের সমস্তটা ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা পজ করে একটু দেখে নিতে পারেন যায়। আর এই যে সামনে বাড়িটা দেখতে পাচ্ছেন, এখান থেকেই কিন্তু রামকৃষ্ণ মঠের যাত্রা শুরু হয়েছিল। মানে এই দক্ষিণেশ্বর রামকৃষ্ণ মঠের প্রথম শুরু এখান থেকেই হয়েছে। দেখতেই পাচ্ছেন, তাই জন্য একদম বাড়িটার পাশেই ব্যানারে লেখাও রয়েছে রামকৃষ্ণ মঠ। আর এখান থেকে নতুন মন্দিরটাও দেখা যাচ্ছে পাশ দিয়ে। একবার ভাবুন যে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেব বছরের পর বছর সাধনা করেছেন, যে দক্ষিণেশ্বর থেকে তার আধ্যাত্মিক বাণী ছড়িয়ে পড়েছে, আজ সেই দক্ষিণেশ্বরের কাছেই তার নামে একটি পূর্ণাঙ্গ মন্দির প্রতিষ্ঠা হয়েছে। এই বিষয়টির মধ্যেই রয়েছে একটি সুন্দর পূর্ণতা। এই ভিডিওর মাধ্যমে আপনারা যেটা দেখলেন, এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ দক্ষিণেশ্বর। এটা রামকৃষ্ণ পরিমণ্ডলের ভক্তমণ্ডলীর কাছে একটা বিরাট বড় প্রাপ্তি। যেহেতু ঠাকুর রামকৃষ্ণদেব এই দক্ষিণেশ্বরে আমাদের 30টা বছর কাটিয়ে গেছেন, সেই জন্য আমাদের অনেক দিনের একটা আশা ছিল ভক্তমণ্ডলীর যে দক্ষিণেশ্বরে অন্তত একটা রামকৃষ্ণ মন্দির হোক। তা সেইটা পূরণ হলো 2023 সালের শিবরাত্রির দিন 18 ফেব্রুয়ারি। আর তার আজকে যে মন্দির দেখছেন তারই এটা নবনির্মিত রূপ নিয়েছে।
এবং সেটা এই 16ই জুলাই রথযাত্রার দিন 2026 সালের নতুন যে টেম্পল দেখলেন আপনারা, রামকৃষ্ণ টেম্পল, এটা দ্বার উদ্বোধন হলো আমাদের প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দজি এবং 4 জন ভাইস প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন, এবং টোটাল ট্রাস্টিদের মধ্যে অনেকে, এবং প্রায় 350 সাধু সেদিনকে বেলুড় মঠ বা বিভিন্ন শাখা কেন্দ্র ভারতবর্ষের থেকে ওনারা আমাদের এইখানে এসেছিলেন, এবং আমরা কমপক্ষে 2500-3000 ভক্তকে আমরা সেদিনকে প্রসাদ বিতরণ করতে পেরেছি। এবং এখানে আমরা একটা কম্পিউটার সেন্টার চালাই, বিভিন্ন রিলিফ ওয়ার্ক এখান থেকে করা হয়, বিভিন্ন কাজ আমরা সমাজসেবামূলক। আমাদের এখন এখানে যিনি আছেন নাম হচ্ছেন দেবজিৎ মহারাজ, তিনার অনুপ্রেরণায় আমরা ভলেন্টিয়াররা বিভিন্ন রকম জনসেবামূলক কাজ করার চেষ্টা করে থাকি। ইনি আমাদের প্রশান্ত দা, এই মঠ নির্মাণের ক্ষেত্রে ইনার অবদান অপূরণীয়। একদম মঠের প্রথম দিন থেকেই প্রায় ইনি আমাদের এই মঠকে এই নবরূপে সজ্জিত করতে প্রচণ্ড সহযোগিতা করে চলেছেন আজ অবধি। এইটা একটা বাড়ি ছিল পূর্বে, এটা ঠাকুরের ইচ্ছায় আমরা অধিগ্রহণ করা হয়েছে, এবং এটার নাম মায়ের নবনহবত। এখানে মহারাজ বিভিন্ন জায়গা থেকে রামকৃষ্ণ ভক্তমণ্ডলী আসেন রিট্রিট প্রোগ্রামের জন্য, সারা দিনের জন্য, বা একদিনের রাত্রিবেলা নাইট স্টে করেও মহারাজদের বিভিন্ন রকম উপদেশ শোনেন। ভিতরে একটা খুব সুন্দর হলঘর আছে, মায়ের ছবি আছে, সেখানে ভক্তরা বসে মহারাজদের বিভিন্ন রকম বক্তৃতাদি বা উপদেশ শোনেন। সারাদিনের প্রোগ্রামও হয় এখানে, এটাকে আমরা রিট্রিট বলি। মঠের পরিবেশে ঢুকলেই একটা শান্ত আধ্যাত্মিক অনুভূতি পাওয়া যায়। শহরের ব্যস্ততার মধ্যেও এখানে কিছুটা নিরিবিলি পরিবেশ অনুভব করা যায়। ভক্তরা এখানে এসে প্রার্থনা করতে পারেন, কিছু সময় শান্তভাবে কাটাতে পারেন এবং শ্রীরামকৃষ্ণদেবের ভাবধারার সঙ্গে নিজেদের যুক্ত করার সুযোগ পান। তবে দর্শনার্থীদের অবশ্যই মঠের নিয়ম কানুন এবং কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলা উচিত। দক্ষিণেশ্বরের সঙ্গে রামকৃষ্ণদেবের সম্পর্ক, বরাহনগর মঠে তার সন্ন্যাসী শিষ্যদের প্রথম জীবন, আলমবাজার মঠের ইতিহাস, কাশীপুর উদ্যানবাটির স্মৃতি, বাগবাজারের সৃষ্টি মা সারদা দেবীর স্মৃতি এবং শেষে বেলুড় মঠ, সব মিলিয়ে কলকাতা ও তার আশেপাশের এলাকায় তৈরি হয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার এক অসাধারণ ঐতিহাসিক পরম্পরা। দক্ষিণেশ্বরের এই নতুন মঠ সেই পরম্পরার সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত করেছে। এখনো সবার জন্য প্রসাদ যে বিতরণের ব্যাপারটা মঠ করে থাকে, সেটা আস্তে আস্তে সেই জায়গাটাতে হবে, কিন্তু উপস্থিত এখনো আমাদের ইনফ্রাস্ট্রাকচার সেই জায়গায় যায়নি। যেহেতু এটা একটা নবনির্মিত মঠ, সেই জন্য এখনো জনসাধারণ সবার জন্য প্রসাদ আমরা দিয়ে উঠতে পারছি না। এটা আস্তে আস্তে ক্রমশই সবই ব্যবস্থা হয়ে যাবে আশা করি ঠাকুরের কৃপায়, এবং আমাদের ইচ্ছাও আছে সেটা, মানে যেমন হয়ে থাকে মঠ মিশনে গিয়ে সামান্য প্রসাদ মানুষ পেলে খুশি হয়ে বাড়ি যেতে পারে, সেটার ব্যাপারেও মানে নিশ্চয়ই চিন্তা ভাবনা করছি। ভক্তদের থাকারও এখন সেইভাবে ব্যবস্থা হয়ে ওঠেনি, মানে গেস্ট হাউস যেটা বলা হয় বিভিন্ন মঠ মিশনে যেগুলো আছে। আমাদের তো সবেমাত্র এই কয়েকদিন হলো, আস্তে আস্তে আমরা এখনো গুছিয়ে উঠছি সব দিক থেকে, কিন্তু এখনো আমরা মানে গেস্টকে মানে রাখতে পারার অবস্থাতেও আসেনি। কিছু কিছু রিট্রিট প্রোগ্রাম আমাদের হয়, যখন কোনো জায়গা থেকে কেন্দ্র থেকে কিছু কিছু দল বেঁধে, কখনো মহিলা ভক্ত কখনো পুরুষ ভক্ত আলাদা আলাদাভাবে রিট্রিট হয়, তখন এসে কোনো কোনো সময় এক রাত্রি রিট্রিটের জন্য থাকতে দেওয়ার মতো সামান্য ব্যবস্থা একটু আছে, কিন্তু জনসাধারণের জন্য ওভারঅল যে ব্যবস্থা, সেই ব্যবস্থা এখনো হয়ে ওঠেনি। আজকের এই ভিডিওতে আমরা দেখলাম দক্ষিণেশ্বরের নবনির্মিত রামকৃষ্ণ মঠ এবং শ্রীরামকৃষ্ণ মন্দিরের ইতিহাস ও গুরুত্ব। দক্ষিণেশ্বর শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি এমন একটি জায়গা যেখানে ইতিহাস, আধ্যাত্মিকতা
এবং শ্রীরামকৃষ্ণদেবের সাধন জীবনের স্মৃতি একসঙ্গে মিশে রয়েছে। আর তারই পাশে নবনির্মিত এই মঠ ও মন্দির ভবিষ্যৎ প্রজন্মের কাছেও রামকৃষ্ণদেবের আদর্শ ও ভাবধারাকে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠবে, এমনটাই আশা করা যায়। আপনারা যদি দক্ষিণেশ্বরে আসেন তাহলে অবশ্যই সময় করে এই নবনির্মিত রামকৃষ্ণ মঠ ও মন্দিরটি দেখে যাবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অনেকের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে অনেকে এই নবনির্মিত রামকৃষ্ণ মঠের ব্যাপারে জানতে পারে। আর যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে ভিডিওর ব্যাপারে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন। আশা করি আমি প্রয়োজনীয় সব তথ্য দিতে পেরেছি। যাই হোক, আজকের জন্য এতটুকুই। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।